আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। আগামীকাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক। সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকারের নিন্দা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। জনকল্যাণে মহৎ পরিকল্পনায় বিটিভিকে গড়ে তোলার প্রত্যয় কর্তৃপক্ষের। আইসিসির 2 বিচারকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। মিশরের সঙ্গে $3,500 কোটি গ্যাস চুক্তির ঘোষণা নেতানিয়াহুর। মাউন্ট মঙ্গানুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে 465 রানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে। আগামীকাল শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে আজ সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল 3:50 ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা 5:55 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ওসমান হাদি। 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদনে। তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা, মহান বিপ্লবী শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে।
সকলে তার বিপ্লবী ও সাহসী বক্তব্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে তাকে শহীদি মর্যাদায় স্মরণ করেন। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগে যেসব তরুণ কণ্ঠ আপোষহীন অবস্থানে নেতৃত্ব দিয়েছে তাদের অন্যতম ছিলেন শরীফ ওসমান হাদী। রাজপথ, ক্যাম্পাস কিংবা টক শো সবখানেই স্পষ্ট রাজনৈতিক অবস্থান আর প্রতিবাদী ভাষায় তিনি হয়ে উঠেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। জুলাইয়ের চেতনা ধারণ করে যে নতুন রাজনীতির কথা তিনি বলেছিলেন, সেই পথ চলার গল্পই জানাচ্ছেন গোলাম মর্তুজা। জান দেব তবু জুলাই দেব না। জুলাই গণঅভ্যুত্থানের ধারক শরীফ ওসমান বিন হাদী, যিনি প্রতিবাদকে নিয়েছিলেন জীবনের শপথ হিসেবে। ঝালকাঠির নলছিটি উপজেলার এক ধর্মভীরু মুসলিম পরিবারে জন্ম তার। বাবা মাওলানা আব্দুল হাদী ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ওসমান হাদী বেড়ে ওঠেন ধর্মীয় শৃঙ্খলা, নৈতিকতা আর সামাজিক দায়িত্ববোধের পরিবেশে। শিক্ষা জীবনের শুরু মাদ্রাসায়। ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এখানেই গড়ে ওঠে তার রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের ভিত্তি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি ছিলেন স্পষ্টভাষী ও প্রতিবাদী। কোনো মূলধারার রাজনৈতিক দলে যুক্ত না থেকেও রাজনীতি, সংস্কৃতি ও লেখালেখির মধ্য দিয়ে নিজের অবস্থান জানান দেন। একসময় প্রাইভেট পড়ানো, কোচিং সেন্টারে শিক্ষকতা, সবশেষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করলেও রাজপথের টান তাকে থামাতে পারেনি। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ওসমান হাদীর জীবনের মোড় ঘোরানো অধ্যায়। ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, রামপুরা এলাকায় সমন্বয়কের দায়িত্ব পালন, রাজপথে ঝাঁঝালো বক্তব্য, সব মিলিয়ে দ্রুতই তিনি হয়ে ওঠেন আন্দোলনের মুখ। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক? আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাঈদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। জুলাইয়ের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদী ঘোষণা দেন সব ধরনের আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, জুলাই শহীদদের স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার, সব ইস্যুতেই তিনি ছিলেন সরব। প্রতিবাদের ভাষা শুধু বক্তৃতায় নয়, কবিতাতেও খুঁজে নিতেন তিনি। তার প্রিয় কবিতা ছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। আমি দুর্বল, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাদারি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূমচটি, আমি এলোকে সে ঝড় কালো বৈশাখী, বলবীর, আমি চির উন্নতশীল। এই আপোষহীন অবস্থানের কারণে বারবার হুমকির মুখেও পড়েন তিনি। নিজেই জানান, দেশীয় ও বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি, পরিবারকে নিয়ে শঙ্কার বার্তা। আর যদি আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালিয়ে নেবে ইনশাআল্লাহ। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ওসমান হাদী। ভিন্নধর্মী প্রচারণা, চা সিঙ্গারের আড্ডা, সরাসরি মানুষের সঙ্গে কথা, সবই নজর কাড়ে। কিন্তু ভোটের মাঠে নামার আগেই থেমে যায় তার পথ চলা। 12 ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও 18 ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন এই তরুণ নেতা। স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে ওসমান হাদী হয়ে উঠেছেন প্রতিবাদী রাজনীতির প্রতীক। এই যাত্রাকেও থামাতে পারবে না। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ। মৃত্যুর কিছুদিন আগে বিটিভি নিউজের কাছে ভোট অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন দেখুন সেই সাক্ষাৎকারের অংশবিশেষ। একটা আসনে নির্বাচন করতে হয়, তাই ঢাকা আটে করছি, কিন্তু আমাদের একটা বৃহত্তর লক্ষ্য আছে। লক্ষ্যটা হলো 56,000 বর্গমাইল জুড়ে বাংলাদেশের 300 আসনে আমরা একটা নয়া ইনসাফের রাজনীতির জার্নি শুরু করতে চাই। এমন একটা মডেল দাঁড় করাতে চাই, আজ হোক 10 বছর পরে হোক, বাংলাদেশের প্রত্যেকটা মূলধারার পার্টি ইনশাল্লাহ আমাদের এই মডেলে ফিরবে। ইতিমধ্যে দেখেছেন আমরা ভ্যান র্যালি করি, আমরা একটা ভ্যান নিয়ে যাই, আমরা কোনো বাইক শোডাউন দিই না, রাস্তা রাজপথ বন্ধ করে আমরা গাড়ির শোডাউন দিই না। ইভেন আমাদের ক্যাম্পেইনে যেটা মানুষ সব থেকে ভালোভাবে নিয়েছে, সব থেকে কম কষ্ট দিয়ে কম বিরক্ত করে কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করা যায়। আমরা একটা টিমে কোথাও 10 জন আর বেশি যাই না। ইভেন মসজিদের সামনে যখন আমি দাঁড়াই, তখন আমি একা দাঁড়াই থাকি, আমাদের বাকি 8-10 জনকে দূরে দূরে দাঁড় করিয়ে রাখি, যাতে আমরা 5-7 জন একসাথে দাঁড়ালে মানুষের আসা যাওয়ার পথ বন্ধ না হয়। যখন শপিং মলের শত শত দোকানের প্রতিদিন যাই, কোনো দোকানে আমি একা ছাড়া আমার সাথে দ্বিতীয় কেউ ঢোকে না, কারণ সে বিক্রি করতে পারে, তার ক্ষতি হতে পারে। মানে মানুষকে কত কম ডিস্টার্ব করে, কম কষ্ট দিয়ে ক্যাম্পেইনটা চালানো যায়। ইভেন আমাদের ধরেন অনেক মানুষ তো আমাদের সাথে ছবি তুলতে চায়, তো ফুটপাথটা যেখানে ছোট, তখন যদি কেউ আমার সাথে 1 মিনিট ছবি তোলে, তখন তো অন্যের পথ বন্ধ হতে পারে। তখন তাকে বলি প্লিজ কষ্ট নিয়ে না, একটু সামনে আগাই রাস্তার পাশে। এরপরেও কিন্তু মানুষের একটু কষ্ট হয়। আমরা বরং এমন একটা কালচার তৈরি করতে চাই যে মানুষ দাঁড়ায় যেন রাস্তার পাশে কথা বলতে পারে, এমন একটা জোন তৈরি করা দরকার। আপনি 5 মিনিট হাঁটার পরে, 10 মিনিট হাঁটার পরে আপনার সাথে কেউ দাঁড়ায় কথা বলতে চাইলে, দুটো ছবি তুলতে চাইলে, সেই জোনগুলোও তো থাকতে হবে। তো বরং ওই নতুন রাজনীতির নির্মাণটা আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আপনি দেখেছেন যে আমরা ইশতেহার কি হবে এটার জন্য ঢাকা আটের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের বড় একটা বোর্ড আছে, সেই বোর্ড নিয়ে যাচ্ছি। সেখানে বড় করে পেপার লাগানো থাকে, মানুষ আমাদেরকে এসে সকল শ্রেণীর জনতা সে কি চায় এটা লিখে দিচ্ছে। এবং ইতোমধ্যে আমরা এরকম প্রচুর সবগুলো আমরা এসে সংরক্ষণ করছি। এখনও আমরা আরও বেশ কিছুদিন মানুষের কাছে যাব, এবং যত লেখা মানুষ আমাদেরকে লিখে দিচ্ছে, এগুলো আমাদের রিসার্চ টিম সবগুলোকে এক করে তারা কি সমস্যায় আছে এবং কি সমাধান চায়, তারপরে আমরা আবার সেই ইশতেহার, মানে আমরা যখন ইশতেহার তৈরি করবো, আমরা চাচ্ছি না আমাদের লেখা একটা ইশতেহার মানুষের উপরে চাপিয়ে দেব, বরং আমাদের ইশতেহার জনতা লিখে দিবে। যেই মানুষ আগে পুলিশকে, আওয়ামী লীগকে, একটা যে ছোট ভ্যান নিয়ে সবজি বিক্রি করে, সেও 200 টাকা চাঁদা দিত পুলিশকে এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে। এরকম একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তো এই জন্য হয় না যে এখন সেই চাঁদাটা 200 টাকার জায়গায় 400 টাকা হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হলো, আমাদের ইচ্ছা থাকবে ফুটপাত দখলমুক্ত করে তাদের পুনর্বাসন করা। পুনর্বাসন রাষ্ট্র করতে না পারা পর্যন্ত 1 টাকাও কেউ চাঁদা দিবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে আজ বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বৃহস্পতিবার শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, সেই সাথে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, শরীফ ওসমান হাদীর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি হল। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন। প্রফেসর ইউনূস বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, শরীফ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব গ্রহণ করবে সরকার। প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদীর মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রধান উপদেষ্টার ধৈর্য ও সংযম বজায় রাখতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানান। শরীফ ওসমান হাদীর এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ
দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে কয়েকজন বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসনের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে দেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা সরকার কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারে না এবং দেবে না। বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তাঁর জীবন
উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন। বিবৃতিতে বলা হয়, দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের প্রতি সরকার বলতে চায়, সরকার তাদের পাশে আছে। ওইসব গণমাধ্যমের সাংবাদিকরা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন তার জন্য সরকার গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও তাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। সরকার সাংবাদিকদের পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস দিচ্ছে। ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই সংকটময় মুহূর্তে সরকার প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানায়, সহিংসতা, উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন। গতরাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটোর সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা প্রধান উপদেষ্টাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার তাদের পাশে আছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমে প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই ওই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে শোকের পাশাপাশি দেশ জুড়ে বাড়ছে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। হত্যার বিচার দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে রাজপথে নেমেছে ছাত্র জনতা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় সবখানেই বিক্ষোভকারীদের একই স্লোগান, কোনো সাধারণ মৃত্যু নয়, এটি একটি কণ্ঠস্বরকে চিরতরে থামিয়ে দেওয়ার চেষ্টা। এই প্রতিবাদ কতটা বিস্তৃত, রাজপথে কি বলছেন আন্দোলনকারীরা, সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান অনিকার ডেস্ক রিপোর্টে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র জনতা। হাদির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করে। সময়ের সাথে সাথে সে জমায়েত বিশাল জনসমুদ্রে পরিণত হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যা হিসেবে অভিহিত করা হয়েছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। ছাত্র জনতার একটাই দাবি, হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার। বিক্ষোভকারীরা জানান, অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদি। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মূলত হাদি ভাইয়ের যে কণ্ঠস্বর এবং তার যেই বজ্রকণ্ঠে কথা বলার যে স্টাইল, তার যে সত্য বলার যেই সাহস, এটা আসলে সবার মধ্যে থাকে না। এমন হাদি দেখা গেছে 100 বছরে একটা হাদি আসে। তা আমরা হাদি ভাইয়ের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য অনেক ব্যথিত। যে আগ্রাসন আমাদেরকে দেশকে কেন্দ্র করে, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবসময় রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। যে আদর্শটাই আমাদের ওসমান হাদি ভাই তার মধ্যে লালন করেছেন, পালন করেছেন, আর আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশের তরুণদেরকে যেভাবে তাদের বিরুদ্ধে কথা বলায়, গণহত্যা চালায়, সেই গণহত্যা আর বাংলাদেশে চলবে না। দাবি করছি যে হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ঢাকা। এদিকে ওসমান হাদির মৃত্যুর সংবাদ শোনার পরপরই প্রতিবাদ জানাতে মধ্যরাতে শাহবাগে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই প্রতিবাদ শাহবাগ থেকে ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। সকলের স্বরে একই প্রতিবাদ, ওসমান হাদির খুনির বিচার চাই। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। রাত 1টা, মিরপুর থেকে আগত মা ও মেয়ে চোখের জলে আর মনে প্রতিবাদী স্লোগান নিয়ে শাহবাগে আসেন তারা। হ্যাঁ, হাদিকে আমার ছেলের মতো লাগে, তো এর জন্য আমি আসছি। হাদির খুনের বিচার চাইতে থাকতে পারি না বাসায়, অনেক কষ্ট হচ্ছে। যে ইনসাফের কথা বলে তার কিভাবে গুলি করে, তাকে তার মাথার থেকে ইনসাফের কথা বের হয়, আর তাকে এই মাথার মধ্যে গুলি করে। এটা হইতেই পারে না। এই দেশ চাই নাই, এই দেশ কখনোই চাই নাই। এই দেশ আমার দেশ না। হাদির হত্যার বিচার চাই, আমরা ইনসাফ চাই। ধরুক, আর কোন সন্তান যেন মানে সন্তানের জন্য এরকম না হয়। আরো অনেক সোনা ছেলেরা আছে যারা থাকলে আমাদের দেশের উপকার হবে, ওরা যেন আর না হারায়। ওদেরকে যেন আর হারাইতে পারবো না। অনেক শোক, আর শোক সইতে পারতেছি না এই বয়সে। বিভিন্ন পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষক শিক্ষার্থীরা জড়ো হন শাহবাগে। জুলাই চত্বর নাম হয়ে যায় তখন হাদি চত্বরে। হাদির মাথায় গুলি মানে বাংলাদেশের প্রতিটি মানুষের মাথায় গুলি, পুরো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মাথায় গুলি। আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বজায় থাকবে, যতক্ষণ পর্যন্ত তাদের আওয়ামী লীগ লেসপেন্সারদের, ভারতীয় আধিপত্যবাদের এজেন্টদের কোনো দোসর বাংলাদেশে অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্বাধীনতার লড়াই চলতে থাকবে। বাংলাদেশের মধ্যে এখনো আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি যে এক জায়গা থেকে বলা হচ্ছে খুনিরা দেশে আছে, আবার অন্য জায়গা থেকে বলা হচ্ছে খুনিরা ভারতে পালিয়ে গেছে। এই বিষয়টি সুনির্দিষ্ট করে আমাদের কাছে ক্লিয়ার করতে হবে, এবং যদি বাংলাদেশে খুনিরা থেকে থাকে অবিলম্বে তাদেরকে শনাক্ত করে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে, তাদের বিচার আওতায় আনতে হবে। আমাদের আসলে একজন বীর যোদ্ধা চলে গেলেন, যিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজন নিবেদিত প্রাণ ছিলেন, একজন দেশপ্রেমিক ছিলেন, যার কোনো নিরাপত্তার দরকার ছিল না, যিনি ছিলেন একদম সলিড গুণে গুণান্বিত একজন লোক। হাদি ভাই, ইউ আর দ্য রিয়েল হিরো অফ বাংলাদেশ। তুমি বাংলাদেশের আসল হিরো, তোমার মতো হিরো আমাদের প্রয়োজন। আমি আজ থেকে আমার বুকে ধারণ করলাম যে তোমার মতো শাহাদাতি মৃত্যু আমি কামনা করব ইনশাআল্লাহ। সকলের প্রতিবাদের ভাষা এক, খুনিদের বিচার চাই, আর কোনো ওসমান হাদির মৃত্যু না পাই। উত্তাল শাহবাগ থেকে এই প্রতিবাদ ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে। হাদির রক্তে যে সাম্রাজ্যবাদী বা আগ্রাসন বিরুদ্ধ যে গাছ আমাদের বপন করলেন হাদি, এই গাছ আরো বড় হবে, এবং হাদি একজন বেঁচে থাকা হাদির চেয়ে একজন মৃত হাদি, একজন শহীদ হাদি কত বেশি শক্তিশালী এটা দেখতে হবে। হিসাব খুব বরাবর। এই দেশে থেকে কোনো ধরনের সাম্রাজ্যবাদীর পক্ষে দালালি করার কোনো জায়গা নাই। আমরা দাবি করছি এই শাহবাগ চত্বরকে হাদি চত্বর নাম দিতে হবে, এবং হাদি যেহেতু শাহবাগ কেন্দ্রিক আন্দোলন করেছে, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ ওসমান হাদির সমাধি করতে হবে। রাতের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে নিরাপত্তার নিশ্চয়তা দিতে নিরাপত্তা বাড়িয়ে দেয় প্রশাসন। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ পথ চলার 3 দশকে পদার্পণ করছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। 1996 সালের 19 ডিসেম্বর বিটিভি কেন্দ্রের পথ চলা শুরু হয়। 29 বছর পূর্তি উপলক্ষে আজ দুপুরে কেন্দ্রের ড্রামা স্টুডিওতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র হোক আর চট্টগ্রাম কেন্দ্র হোক, বিটিভির সব কেন্দ্র দেশের টেলিভিশন।
জনকল্যাণের জন্য বাংলাদেশ টেলিভিশন। মহাপরিচালক বলেন, কমার্শিয়াল চ্যানেলগুলো খ্যাতিমানদের নিয়ে অনুষ্ঠান করে, কিন্তু বাংলাদেশ টেলিভিশন দেশের প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মঞ্চ। তিনি বলেন, বিডিভি মিথ্যা জনপ্রিয়তার লোভে ভাসবে না। জনকল্যাণের মহৎ পরিকল্পনায় বাংলাদেশ টেলিভিশনকে গড়ে তোলা হবে। প্রাইভেট টেলিভিশনগুলি সবগুলি কমার্শিয়াল চ্যানেল, আর বাংলাদেশ টেলিভিশন হচ্ছে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং। দুটোর মধ্যে মৌলিক তফাৎ আছে। আপনার জনকল্যাণী টেলিভিশন, এখানে কি হয়, কমার্শিয়াল চ্যানেলগুলি যারা নাম করেছে, খ্যাতি করেছে, তাদেরকে ডেকে আনেন। আর বাংলাদেশ টেলিভিশনের ওই আপনার সেই কি টেকনাফ থেকে তেঁতুলিয়া বলে যেভাবে, বা সেই যেখানেই হোক, সেই আপনার দিনাজপুর থেকে হোক, খুলনা থেকে হোক, সেটা আপনার ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে হোক, যেখান থেকে হোক, সেখানকার শিল্পীদেরকে সুযোগ করে দেওয়ার মঞ্চ হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। আমরা মিথ্যা জনপ্রিয়তার লোভে ভাসব না, আমরা জনকল্যাণের মহৎ পরিকল্পনায় আমাদের টেলিভিশনকে গড়ে তুলব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভিডিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসাইন আগামী চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করার ঘোষণা দেন। তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্রকে জনকল্যাণে আরও অবহিত করা হবে। আলোচনা সভায় বিটিভির বার্তা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং কেন্দ্রের সকল শাখার প্রধানসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি আব্দুল মান্নান রানা, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালিন ওমান, চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, শিল্পী ফরিদ বঙ্গবাসী, কবি নাজমা আক্তার সহ শিল্পী ও কলাকুশলীরা বক্তব্য রাখেন। পরে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 2 বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। দখলদার ইসরায়েলকে মার্কিন সমর্থনের অংশ হিসেবে নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক এই আদালতের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল দেশটির সরকার। এই আদালত গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী পরোয়ানা জারি করেন। এরপর থেকেই আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইসরায়েলের আইসিসির পরোয়ানার বিরুদ্ধে আবেদন করে, কিন্তু এটি প্রত্যাখ্যান করে আদালত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, মঙ্গোলিয়া ও জর্জিয়ার 2 বিচারক আইসিসিতে ইসরায়েলের আবেদনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তাই তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের সঙ্গে $3.5 কোটি গ্যাস চুক্তির ঘোষণা দিয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি জানান, এই চুক্তির আওতায় একটি মার্কিন কোম্পানির মাধ্যমে মিশরে গ্যাস সরবরাহ করবে ইসরায়েল। নেতানিয়াহু এমন এক সময় এ ঘোষণা দিলেন যখন দেশ দুটির শীর্ষ নেতাদের বৈঠকে বসতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে নেতানিয়াহু এই গ্যাস চুক্তির কথা জানান। এটাকে তিনি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, চুক্তির অর্থমূল্য 11,200 কোটি শেকেল বা প্রায় $3,460 কোটি। চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে এক চুক্তির অধীন তাইওয়ানে $1,110 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের ইতিহাসে এটি মার্কিন অস্ত্র ক্রয়ের সবচেয়ে বড় চুক্তি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় ঘটনা এটি। এমন এক সময় এ ঘোষণা এলো যখন বেইজিং সামরিক ও কূটনৈতিকভাবে তাইওয়ানের উপর চাপ বাড়িয়ে চলেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় 8 ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে উল্লেখযোগ্য হল অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স, হাউটইজার কামান, জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন। ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো ঋণ সহায়তা দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়ন নেতৃবৃন্দ। রাশিয়ার জব্দকৃত অর্থ ব্যবহারে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে এই ঋণ চুক্তি স্বাক্ষর করে ইউরোপীয় নেতৃবৃন্দ।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একদিনের বেশি সময় ধরে আলোচনার পর এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপীয় নেতৃবৃন্দ বলেছেন, এই ঋণ সহায়তা আগামী 2 বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক প্রয়োজন মেটাতে সহায়তা করবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপের এই ঋণ সহায়তা সত্যিকার অর্থে ইউক্রেনের আত্মবিশ্বাস বাড়াবে। তাছাড়া রাশিয়ার জব্দকৃত অর্থ সংরক্ষিত রাখার আহ্বান জানান জেলেনস্কি। এর আগে রাশিয়ার জব্দকৃত 200 বিলিয়ন ইউরো কাজে লাগানোর আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। কিন্তু বেলজিয়াম ওই জব্দকৃত অর্থের দায় সকলকে বহন করতে হবে বলে ঘোষণা দিলে ওই অর্থ ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসে ইউরোপীয় দেশগুলো। উল্লেখ্য, রাশিয়ার জব্দকৃত অর্থের বেশিরভাগই বেলজিয়ামে জমা। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড পরিচালনায় আগামী 2 বছরে ইউক্রেনের আরও অতিরিক্ত 135 বিলিয়ন ইউরো প্রয়োজন। অন্যদিকে ইউক্রেন সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন ও রুশ নেতৃবৃন্দ। তাছাড়া ইউক্রেন ও মার্কিন নেতৃবৃন্দ আলাদাভাবে এ বিষয়ে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। আবারও দেশের খবর। চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজে মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিষয়ে ইনস্টিটিউশনাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি ডাক্তারদের চিকিৎসা সেবার মাধ্যমে দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানিয়ে বলেন, যদি স্রষ্টার ভয় থাকে, নিজের মধ্যে আদর্শ থাকে, তাহলে এই খুনে ধরা কাঠামোতে পরিবর্তন আসবে। তিনি বলেন, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ ও প্রশাসনকে আদর্শিক মানুষের আওতায় আনতে হবে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অধ্যাপক কাজী দীন মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী বক্তব্য রাখেন। প্রতিষ্ঠার 3 দশকে এসে পরিপূর্ণতা পেয়েছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। 29 বছর আগে 1.5 ঘন্টার সম্প্রচার দিয়ে শুরু করা এ কেন্দ্র এখন 24 ঘন্টার পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার হচ্ছে। চট্টগ্রাম কেন্দ্রকে আরও জনবান্ধব টিভি চ্যানেলে পরিণত করার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। আতিকুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমজাদ হোসেন। পাহাড়, সমুদ্র আর সমতলের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। সাফল্যের 29 বছরের এই দীর্ঘ পথচলায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হয়ে উঠেছে বন্দর নগরী সহ সারা দেশের মানুষের আস্থার এক অনন্য ঠিকানা। 1996 সালের 19 ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল এই কেন্দ্রের। মাত্র 1 ঘন্টা 30 মিনিটের অনুষ্ঠান দিয়ে সম্প্রচার শুরু হলেও তা আজ রূপ নিয়েছে পূর্ণাঙ্গ কেন্দ্রে। চট্টগ্রামের মাটি ও মানুষের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই কেন্দ্রের মূল কাজ। এই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে আমাদের আদিবাসী থেকে শুরু করে আমাদের যে মাইজবান্ডারি গান, যে ঐতিহ্য, আমাদের লোক সংস্কৃতি এবং আমাদের যে প্রয়াত শিল্পী ছিলেন শেফালি ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণবের গানের সঙ্গে আমরা যে পারফরমেন্স মাধ্যমে দেশ এবং আন্তর্জাতিকভাবে প্রচারের সুযোগটা একমাত্র চট্টগ্রাম টেলিভিশন আমাদের করে। চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। চট্টগ্রামের সংস্কৃতি মানেই বাংলাদেশের সংস্কৃতি বড় একটা অংশ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। আরও যেন উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারে, আমি আজকের এই দিনে সেটি প্রত্যাশা করছি। আমার চট্টগ্রাম যাতে বাংলাদেশের আরও বিখ্যাত হয় এই টেলিভিশনের মাধ্যমে, সেটাই আমি চাই। আগামীতে বাংলাদেশ টেলিভিশনে সৃজনশীল কাজকর্ম এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করছি। 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিটিভি প্রাঙ্গণে সাজে উৎসবে। শিল্পী, কলাকুশলী আর দর্শকদের পদচারণায় মুখরিত হয় এই প্রাঙ্গণ। চট্টগ্রামের যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত এবং যারা সঙ্গীত বা বিভিন্ন শাখায় যারা লালন করেন শিল্প সংস্কৃতিকে, তাদের কাছে আমার একটাই মেসেজ থাকবে, বেশি বেশি করে চট্টগ্রাম টেলিভিশন দেখবেন, চট্টগ্রামের অনুষ্ঠান দেখবেন, চট্টগ্রাম উৎসাহ দান করবেন। আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই কেন্দ্রের যে অবদান, আমি মনে করি আর কোনো টিভি চ্যানেলের পক্ষে এটা সম্ভব হয়নি। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক বলেন, বিটিভি সস্তা জনপ্রিয়তার অর্জনে গা ভাসাবে না। জনকল্যাণের মহৎ পরিকল্পনায় বাংলাদেশ টেলিভিশনকে গড়ে তোলা হবে। আপনার জনকল্যাণী টেলিভিশন, এখানে কি হয়, কমার্শিয়াল চ্যানেলগুলি যারা নাম করেছে, খ্যাতি করেছে, তাদেরকে ডেকে আনেন। আর বাংলাদেশ টেলিভিশনের ওই আপনার সেই কি টেকনাফ থেকে বলে যেভাবে বা সেই যেখানেই হোক,
সেই আপনার দিনাজপুর থেকে হোক, খুলনা থেকে হোক, সেটা আপনার ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে হোক, যেখান থেকে হোক, সেখানকার শিল্পীদেরকে সুযোগ করে দেওয়ার মঞ্চ হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। আমরা মিথ্যা জনপ্রিয়তার লোভে ভাসব না, আমরা জনকল্যাণের মহৎ পরিকল্পনায় আমাদের টেলিভিশনকে গড়ে তুলব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার বলেন, 3 দশক ধরে চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি এবং পর্যটন বিকাশে এই কেন্দ্র কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে এই কেন্দ্র। প্রতিঘাত চড়াই উত্তর পেরিয়ে আমাদের এই টেলিভিশন সেন্টারটি বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। যে অনেক চ্যালেঞ্জের মুখে আমরা আছি, আমাদের অনেকটা কারিগরি জনবল বিভিন্ন দিক থেকে আমাদের স্বল্পতার কথা বলা যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই চারপাইয়া সমাজ এবং সংস্কৃতির যে রুচি এবং যে শিক্ষা এবং তাদের যে ভূমি বৈচিত্র্য, তাদের যে সঙ্গীত বৈচিত্র্য, এগুলোকে যদি আমরা আমাদের প্রামাণ্য অনুষ্ঠান, বার্তার মাধ্যমে, অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে, সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে শুধু কেবল দেশের সীমানায় না, বহির্বিশ্বের সীমানায় পৌঁছাতে পারি, তাহলে আমাদের এই যে অঞ্চলভিত্তিক একটি হৃদ্য সংস্কৃতি, এটি ব্যাপক পরিচিতি লাভ করবে। সাফল্যের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যার কেবল পরিবর্তন নয়, বরং এটি দীর্ঘদিনের বিশ্বাস আর ভালোবাসার প্রতিফলন। দর্শকদের প্রত্যাশা আর আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আগামীতেও তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গ আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 28 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 13 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকাল জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 50 মিনিটে, জোয়ার সকাল 7টা 34 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 13 মিনিটে এবং জোয়ার সন্ধ্যা 7টা 23 মিনিটে।